নমস্কার বন্ধুরা, দ্য বং ইনফোতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভীষণ ভালো রয়েছি। আজ আমি এসেছি রায়গঞ্জ শহর থেকে 15 কিলোমিটার দূরে উত্তর দিনাজপুর জেলার কার্পেট গ্রাম নামে খ্যাত মালগাঁও গ্রামে। এই মালগাঁও গ্রামে প্রায় শতাধিক বাড়িতে লুম বসানো রয়েছে, হস্তচালিত লুম বসানো রয়েছে, যে লুমগুলোতে সুতো দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের রঙিন কার্পেট তৈরি করা হয়। সেজন্য এই গ্রাম গোটা জেলার মধ্যে কার্পেট গ্রাম নামে পরিচিতি লাভ করেছে। এখানকার তৈরি কার্পেট চলে যাচ্ছে জেলা ছাড়িয়ে জেলার বাইরে, রাজ্যের বাইরে, এমনকি দেশের বাইরেও। কিন্তু কেমন আছেন এইখানকার এই গ্রামের কার্পেট শিল্পীরা? তাদের কি সমস্যা রয়েছে? তারা কিভাবে কাজ করছেন? কতটা কাজ পান? আমরা জেনে নেব আজকের ভিডিওতে তার সম্পূর্ণ বিবরণ। তাই সকল বন্ধুকে অনুরোধ করব, অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালগাঁও গ্রামের দৃশ্য। 1980-র দশকে এই গ্রামের জানা কয়েক যুবক বেনারস থেকে কার্পেট বানানো শিখে গ্রামে ফিরে এসে শুরু করেন কার্পেট তৈরির কাজ। সে সময় হাতে বানানো এই কার্পেটের চাহিদা ভালো থাকায় এই কার্পেট বুনে উপার্জন খুব একটা কম হচ্ছিল না। ফলে গ্রামের অন্যান্য যুবকেরাও এতে উৎসাহিত হন এবং নিজ নিজ বাড়িতে শুরু করেন এই কার্পেট বোনার কাজ। কালক্রমে এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই গড়ে ওঠে হস্তচালিত লুম বা তাঁতের দ্বারা কার্পেট, গালিচা ইত্যাদি তৈরির কাজ। ফলে পুরো গ্রামটাই পরিচিতি লাভ করে কার্পেট গ্রাম নামে। আজ শুধুমাত্র বাংলায় নয়, গোটা ভারতবর্ষের কাছে এই গ্রামের পরিচিতি হলো একটি কার্পেট গ্রাম হিসেবে। বর্তমানে এই গ্রামের 400টি পরিবারের প্রায় 600-রও বেশি মানুষ এই পেশার সাথে যুক্ত। এই কার্পেট তৈরির জন্য প্রথমে প্রয়োজন হয় ডিজাইন। যে ডিজাইনগুলো প্রিন্ট হয়ে ফ্লেক্স পেপারে প্রিন্ট হয়ে আসে উত্তরপ্রদেশের লখনৌ বা বেনারস থেকে। এদের যারা মূল ক্রেতা, বড় বড় ব্যবসায়ী, তারা নিজেরা ডিজাইন সিলেক্ট করে পছন্দ করে সেই ডিজাইন ফ্লেক্স পেপারে প্রিন্ট করে তাদের সাইজ মতো ফ্লেক্স কাপড়ে প্রিন্ট করে এদেরকে পাঠিয়ে দেয়। আর যেগুলো বিভিন্ন হস্তশিল্প মেলা বা স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে তৈরি করা হয়, সেগুলোর জন্য প্রথমে ইন্টারনেট থেকে ডিজাইন সংগ্রহ করা হয় এবং সেই ডিজাইনকে গ্রাফিক্সে প্রিন্ট করার জন্য উত্তরপ্রদেশের লখনৌতে বা বেনারসে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গ্রাফ পেপারের মতো দাগ কাটা, খোপ দাগ কাটা 10x10 খোপে দাগ কাটা ঘরের মধ্যে এই ডিজাইনগুলো প্রিন্ট হয়ে আসে। সেই প্রিন্টগুলো সামনে ঝুলিয়ে রাখা হয় এবং সেটা দেখে দেখে এদের সাইজ মতো তারটাকে রেডি করা হয়। কার্পেটগুলোর বেজ তৈরি করা হয় তলদেশে থাকা কার্পাসের মোটা সুতো দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি লুমেই ওপর থেকে নিচ পর্যন্ত খুব টাইট করে মোটা কার্পাসের সুতো বাঁধা রয়েছে। এই সুতোগুলোর সঙ্গে আড়াআড়িভাবে বিভিন্ন কালারের উলের সুতো দিয়ে নিখুঁতভাবে বোনানো হয় পছন্দমতো ডিজাইনের কার্পেট। হস্তচালিত তাতে সাইজ মতো এবং পছন্দ মতো কার্পেট তৈরির পর দ্বিতীয় পর্যায় হলো এর কাটিং, অর্থাৎ এর ওপরের উঁচু নিচু সুতোগুলোকে একই উচ্চতায় কেটে একটা মসৃণ রূপ প্রদান করা হয়। এরপর ধুয়ে পরিষ্কার করে শুকানো হয় এবং পলিশ করে সেটাকে প্যাকেটবন্দি করা হয় বাইরে পাঠাবার উদ্দেশ্যে। এই গ্রামে তৈরি কার্পেট প্রথমে চলে যায় উত্তরপ্রদেশের লখনৌ এবং বেনারসের বড় বড় ব্যবসায়ীদের কাছে। এরপর সেখান থেকে হাত বদল হয়ে দেশ ছাড়িয়ে দেশের বাইরে ইটালি, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, কোন কোন দেশে যায় না, প্রায় প্রত্যেকটি শৌখিন দেশেই এই কার্পেটগুলো পৌঁছে যায়।
কিন্তু সারা বছর হাতের সুনিপুণ ছোঁয়ায় এবং মমত্ববোধে যারা এই শিল্পকে আজও বাঁচিয়ে রেখেছেন তারা কেমন রয়েছেন চলুন জেনে নেই এক শিল্পীর কাছ থেকেই। নাম কি? আমার নাম মানিক চন্দ্র দেব শর্মা। আচ্ছা, আপনি এখানে কি করেন? এই তো গালিচা বানাই। কার্পেট বানান, কার্পেট গালিচা এগুলোই বানান? শুধু কার্পেটই বানান আর কি? হ্যাঁ। আচ্ছা, তো কতদিন ধরে এই পেশায় আছেন? আমরা ছোট থেকে এইগুলা কাজ শিখেছি, আচ্ছা বাইরেও যাই আবার এগুলা কাজ করি, ওই ইয়াতে বানারসে গিয়েও আবার এগুলা কাজ করি। আর এদিকে আমরা অর্ডার পাইলে কাজ করি, না হলে তো আমরা ওদিকে বাইরে মানে এখানে যখন কাজের কমতি থাকে তখন বাইরে চলে যান? চলে যেতে হয়, সবসময় কাজ পাই না। এদিকে সবসময় কাজ পান না? আচ্ছা, এখানে মোটামুটি মাসে কত টাকা উপার্জন হয় এখানে কাজ করলে? এখানে উপার্জন বেশি করা যায় না, কিন্তু বাড়ির কাজ অনেক রকমের থাকে তো। হ্যাঁ, একটু তা মোটামুটি আইডিয়া? আজকে বলি এটা করো, কালকে ওটা করো, একটু হচ্ছে এরকম করে মনে করুন 8-9 হাজার 8-9 হাজার টাকা মিনিট হয় করা, মানে মাসে করা যায়। মাসে করা যায়। আর বাইরে গেলে? বাইরে গেলে তো আপনার বেশি পড়বে। আচ্ছা, তাও 12-15 কোনো ভুলেই না। আচ্ছা, 12-15 হাজার বাইরে? পরিশ্রমের উপর, এটা পরিশ্রমের হলো নিজের কাজ তো। হ্যাঁ হ্যাঁ, এটা পরিশ্রম পর যেরকম যত জিটি লাগাও সেরকম হবে। মানে আপনারা আর কি এটা বংশ পরম্পরায় এই শিল্পটাকে ধরে রাখছেন আর শিখছেন আর কি? হ্যাঁ, শিখেছি তো, ওইটা আমরা পড়ে আছি আর কি, লাগে আছি এই কাজের মধ্যে, আচ্ছা যুক্ত আছি। আচ্ছা আচ্ছা, কাজটা করেই চলছি, সংসার নিয়ে চলতে হচ্ছে, সংসারকে নিয়ে, মানে অন্য অন্য কোনো কাজে যাই না, এই কাজেই আমরা ব্যস্ত থাকি। আচ্ছা আচ্ছা। আর এই কাজটা আমাদের ভালো লাগে আর কি, বসে বসে কাজটা করতেও ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা, মানে কাজটার প্রতি একটা ভালোবাসা আছে আর কি? ভালোবাসা আছে, কেন যে এটা বসে বসে ঘরের মধ্যে হ্যাঁ, রোদরে যেতে হয় না, পরিশ্রম নাই ওরকম, মানে বসে বসে কাজটা হালকা কাজ, এটাই সুবিধা লাগে আর কি। আর নিজের স্বাধীনে কাজ করতে পারছি, এটাই আমাদের একটা সুবিধা লাগে। আচ্ছা আচ্ছা, এই সময় মতো আমরা কোথাও একটু যেতে হয় বাড়ির সংসারে কাজে, আবার গিয়ে আবার কাজ সারি আসে, আবার ইয়ে করতে পারি। আর অন্যের কাজে গেলে, মজুরি খাটতে গেলে তো আমরা পারি না আচ্ছা আচ্ছা, সেই সেগুলো সমস্যার সমাধান করতে, আর দিন ক্ষতি করে যেতে হয়। হুম হুম। এই হলো ব্যাপার, এটা নিজের স্বাধীনে আমরা কাজ করছি, এটাই আর কি আমাদের সুবিধা। বন্ধুরা এবারে জেনে নেব আরও একজন শিল্পীর কথা। তোমার নাম? আমার নাম আহমদ রিজা। এখানে এই মালগাঁও গ্রামে সুতা থেকে কার্পেট কিভাবে তৈরি হয় একটু সংক্ষেপে? প্রথমে এই যে কার্পেটটা আছে, এই যে টানাটা আছে, হ্যাঁ, এই টানাটা আগে নিচে দুটো খুঁটি গাড়ে টানা করতে হয়, কত ফিট লম্বা সাইজে তৈরি হবে ওই হিসাবে আগে টানাটা করতে হয়। তারপরে সুতোটা ডাই করা হয়, ডাই করার পরে তারপরে এই জিনিসটা মানে লুমে সুতোটাকে আবার চড়ানো হয়। রং করা হয় আর হ্যাঁ কি? হ্যাঁ, ডাই মানে রং করানো হয়। তারপরে এই সুতোটা ওখান থেকে তুলে আবার এই লুমে চড়ানো হয়, চড়ানো হওয়ার পরে তারটা ভালো করে একদম পারফেক্ট মাপ দিয়ে বসানো হয়। তারপর থেকে বুননো স্টার্ট হয়। বুনন হওয়ার পরে সম্পূর্ণ সাইজটা তৈরি করার পরে তারপরে ফিনিশিংয়ে যায়। ফিনিশিংয়ের পরে ওয়াশ হয়, ওয়াশের পরে ক্যাঁচি ছাঁটাই হয়, তারপরে ব্যান্ডিং হয়, ব্যান্ডিং হয়ে প্যাকিং হয়ে রেডি হয়ে যায় একদম। আচ্ছা, এগুলো কোথায় কোথায় যায়? এগুলো যেরকম আমরা হস্তশিল্পী কিনা, হ্যাঁ, আমাদের হস্তশিল্প মেলা দেওয়া হয় সরকার থেকে, ডিআইসি থেকে, ওই মেলায় আমরা নিয়ে যাই। আচ্ছা আর তারপরে আবার কেউ যদি এমনিতে অর্ডার করে যে আমার এই সাইজ মানে এরকম কোয়ালিটির দরকার, তা আমরা তার অর্ডারটাও মানে দেওয়ার মতো একটা ইয়ে রাখি আর কি, চেষ্টা রাখি। অর্ডার করলে অর্ডার মানে পুরো করি। আচ্ছা, আর তারপরে এমনি তো কেউ আবার ইয়েও করে, ওই বাইরে আবার ওই এক্সপোর্টও করে। আচ্ছা, বাইরেও যায়? হ্যাঁ, বাইরেও যায়। হ্যাঁ, বাইরে কিভাবে যায়? বাইরে এক্সপোর্ট করা হয়, মানে ওই ইসের মাধ্যমে বায়ার আবার মানে অর্ডার করে কিনা। হ্যাঁ, বাইরে মানে order করে। বড় বড় হোলসেলার আছে, হ্যাঁ, তারা বড় তারা wholesale, হ্যাঁ, তারা কিনে নেয়? হ্যাঁ, তারা কিনে নেয়, আর ওদিকে ওটা আবার ইয়ে করে সাপ্লাই দেয় আর কি। আচ্ছা, আর সুতা থেকে একটা কার্পেট বানাতে কত টাকা মোটামুটি অ্যাপ্রক্সিমেট খরচা হয়? কত টাকা বিক্রি হয় আর কত টাকা মোটামুটি প্রফিট থাকে? আচ্ছা, কথা হচ্ছে এই জিনিসটা হচ্ছে একটা কোয়ালিটি, একটা কোয়ালিটি আছে। 840 বলা হয়, 1 টাকা বলা হয় 945, 1 টাকা বলা হয় 1260। হ্যাঁ, তো আপনি যদি ধরেন 840টা, যেটা 840 কোয়ালিটি, ওটাতে আপনি যদি একটা সাইজ ধরেন 3/5, তো 3/5 আপনার খরচা পড়বে ম্যাক্সিমাম নটেডের মধ্যে, যেটা নটেড বলা হয়, ওটাতে খরচা পড়বে আপনার 30,000-এর মতন। আচ্ছা, সব কিছু মানে সুতো লাগিয়ে, আর তারপরে ওই
মজুরি খরচা, ফিনিশিং, ওয়াশিং সব কিছু করার পরে 30,000 মতো খরচা হবে। আচ্ছা, আর সেটা আমরা ওই 35,000 মতন কি 40,000 মতন বিক্রি করি, মানে 5 থেকে 10,000 টাকা একটা বিক্রি হ্যাঁ, প্রফিট থাকে আর থাকে। কি, হ্যাঁ। আর একটা তৈরি করতে 3x5 একটা 3 by তৈরি 5 করতে যেরকম কতদিন তৈরি টাইম করতে, লাগে? হ্যাঁ। দুটা লোক মিলে ওরা কাজ করবে আপনার প্রায় 20 দিনের মতন। 20 দিন টাইম লাগে, হ্যাঁ, দুটা লোক মিলে। দুটো লোক মিলে যদি কাজ করে। আচ্ছা, আর এই লোকগুলো যারা কাজ করছেন, যারা অ্যাকচুয়াল হস্তশিল্পী আর কি, তারা পার ডে হিসাবে পারিশ্রমিক পান না হ্যাঁ, পার ডে হিসাবে মানে একটা সাপ্তাহিক হিসাবে, সাপ্তাহিক হিসাবে? হ্যাঁ, মানে পারিশ্রমিক দেওয়া হয়। আচ্ছা, প্রতিদিন কত টাকা পান? প্রতিদিন ম্যাক্সিমাম এই 350 করে 400 টাকা অবধি। 350 থেকে 400 টাকা অবধি পায়, কিন্তু সপ্তাহে তাদের বেতনটা দেওয়া হয়, সপ্তাহে বিল দেওয়া হয়, হ্যাঁ। বিল দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আর এটা টোটালটাই বিক্রি হয় সংস্থার মাধ্যমে? হ্যাঁ, সংস্থার মাধ্যমে। মানে সংস্থাটার নাম কি তোমাদের? আমাদের সংস্থা যেরকম হচ্ছে, যেরকম একটা মানে ইয়ে থেকে ওই হস্তশিল্প মেলা থেকে আমরা বিক্রি করি, সব হস্তশিল্প মেলা। ডিআইসি থেকে যে আমাকে মানে মেলা দেয়, চিঠি দেয়, হ্যাঁ। ওই দপ্তর থেকে যাই আমরা আর হস্তশিল্পে বিক্রি করি। তোমার সংস্থার নাম কি? আমার সংস্থার নাম হচ্ছে রেজা কার্পেট। রেজা কার্পেট। আচ্ছা, তোমার আন্ডারে মোট কতগুলো লুম আছে? আমার আন্ডারে মোট এই 8 থেকে 10টা। 8 থেকে 10টা লুম আছে। আরো এই গ্রামে আরো কতগুলো এরকম সংস্থা আছে? আরও এই গ্রামে 15 থেকে 20টা সংস্থা আছে? হ্যাঁ, সংস্থা এরকম আছে। আচ্ছা, তাদেরও আরো আলাদা আলাদা লুম আছে? হ্যাঁ, হ্যাঁ, মানে সবারই আলাদা আলাদা লোক আছে। সবারই আলাদা আলাদা লুম আছে। আচ্ছা আচ্ছা। আর এই লুমগুলো তৈরিতে তো তেমন বিশেষ কিছু খরচা নেই দেখছি। হ্যাঁ, সব তো লোহারই, মানে কিছু লোহার ফ্রেম থাকে, কিছু বাঁশের ফ্রেম থাকে। হ্যাঁ, মানে বাঁশের একটু মানে কিছু আর কি খুঁটি খাম্বার দেওয়ার জন্য বাঁশের কিছু লাগাই, বাকি সম্পূর্ণ লোহার উপরেই কাজ করি। আচ্ছা আচ্ছা। খরচ এই যেরকম এটা আছে, এটা আপনার চড়া 8x10 একটা সাইজ হবে, আচ্ছা 8 ফিট চড়া 10 ফিট লম্বা সাইজ হবে। এটা খরচ আপনার পড়বে, এটার আপনার 20,000 টাকা আচ্ছা ফ্রেমটার দাম, আচ্ছা। 20,000 টাকা মানে এখানে সর্বোচ্চ 8 ফিট চওড়া, 10 ফিট লম্বা কার্পেট তৈরি হবে। একটা সাইজ তৈরি হবে। এর থেকে বড় সাইজ তৈরি হবে না এখানে? এর থেকে বড় সাইজ ওই মানে ওই আগেরগুলোতে হ্যাঁ, দেখলাম। আগের যেগুলো দেখালাম ওগুলোতে আছে। আচ্ছা, আচ্ছা। 15 ফিট থেকে আরম্ভ করে 20 ফিট 30 ফিট অবধি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। বন্ধুরা, এবারে শুনে নেব এই শিল্পীদের নিয়ে গড়ে ওঠা মালগাঁও কুনোর মেগা ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি এর সম্পাদক এর কথা। দাদা, আপনার নাম? আমার নাম আবু তাহের। আপনি কোন পদে রয়েছেন? আমি সম্পাদক আর সেক্রেটারি মালগাঁও কুনোর মেগা ওয়েভার কোঅপারেটিভ সোসাইটির। আচ্ছা, মালগাঁও কুনোর মেগা ওয়েভার হ্যাঁ, কোঅপারেটিভ সোসাইটি। আচ্ছা আচ্ছা। এখানে মোট কতগুলো লুম রয়েছে বাড়িতে? এখানে প্রায় 600 লোক আপনার হচ্ছে বিভিন্ন ছোট ছোট ইউনিট করে কাজ করে। 600 লোক? 600 লোক আর কি। আচ্ছা, 600 প্রায় 400-র উপরে পরিবার আর কি। 400-র উপরে পরিবারে লুম আছে। আচ্ছা আচ্ছা। প্রত্যেক বাড়িতে আছে দুটো উঁচু একটা করে রুম। প্রত্যেক বাড়িতেই দুটো চারটা করে। এবং আমাদের কোঅপারেটিভ সোসাইটি তো এখনও আপনার হয়নি, কাজকর্ম ফাংশন শুরু হয়নি। আচ্ছা তা সত্ত্বেও আমাদের একটা পুরানো একটা আছে, মালগা হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটি, যার কিছু আমাদের কিছু লুম প্লাস হচ্ছে যন্ত্রপাতি আছে, মেশিনারি আছে, যেগুলো দিয়ে আমরা অতীতে কাজকর্ম করতাম এবং এখনও করতেছি। আচ্ছা। তো এখানে আপনারা এই কার্পেট বানাতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপাতত? কার্পেট বানাতে গিয়ে সবচেয়ে সমস্যা হচ্ছে কাঁচামাল পাওয়া নিয়ে। আচ্ছা, কাঁচামাল সারা বছর পাওয়া যায় না? সারা বছর পাওয়া যায়, কাঁচামালকে দূর থেকে নিয়ে আসতে হয়, বাইরে থেকে নিয়ে আসতে হয়। কলকাতা থেকে কিছু কটনটা পাওয়া যায়। আচ্ছা আর এছাড়া আপনার হচ্ছে উলেন ইয়ার্ন, যেগুলো হচ্ছে লুধিয়ানা বা পানিপথ থেকে নিয়ে আসতে হয়, অনেক সময় বেনারস থেকে নিয়ে আসি। আচ্ছা। আর বিক্রিগত কোনো সমস্যা? বিক্রিগত সমস্যা হচ্ছে মার্কেটিং সমস্যা আছে, এবং সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যদি আমাদেরকে মার্কেটিং বিষয়টাকে, যেহেতু এটা একটু সাপোর্ট দেয়, তাহলে আমরা হয়তো অনেক কাজের সঙ্গে লোককে যুক্ত করতে পারবো এবং আমরা অনেক কাজ করতে পারবো। আচ্ছা। আর মোটামুটি এখানে কার যে কার্পেটগুলো, এগুলো মোটামুটি কোথায় কোথায় যায়? এখানে আমরাও নিজেরাই কিছু প্রোডাকশন আপনারা করি, যেগুলো হচ্ছে বিভিন্ন এক্সিবিশন মেলাগুলো যে হয়, পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকারের কিছু মেলা আছে, যেই মেলাগুলোতে আমরা যাই। তাছাড়াও আমাদের বিশেষ করে বেনারসে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট আছে, তাদেরকে আমরা সেই সাপ্লাই করি। আচ্ছা। আপনারা এতক্ষণ শুনলেন
আমাদের বাংলার কার্পেট গ্রাম নামে খ্যাত মালগাঁও গ্রামের কার্পেট শিল্পের কথা, তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ করব এই ধরনের ভিডিও যদি আপনারা আরো সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য বং ইনফো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।